আপনি জানেন কি সম্রাট আকবর পহেলা বৈশাখে নববর্ষ হিসেবে উদযাপনের অনেক আগে থেকেই এই উপমহাদেশে আর্তব নামে একই ধরনের একটি উৎসব চালু ছিল এবং সম্রাট আকবর তার রাজ্য পরিচালনার ৩০ বছর পূর্তিতে নববর্ষের দিনটিকে তারিখ ই এলাহি নাম দিয়েছিলেন। এই বাংলাদেশেই পহেলা বৈশাখের অনুষ্ঠান উদযাপন করতে গিয়ে ৯ জন মানুষ মারা গিয়েছিলেন। নববর্ষ না হলেও ভারতের বিভিন্ন অঞ্চলে একই দিনে বৈশাখী নামে আরও একটি পার্বণ অনুষ্ঠিত হয়। পহেলা বৈশাখে যে পান্তা ইলিশ ভোজন হয়, এর সাথে নববর্ষ বরণের আদৌ কি কোনো সম্পর্ক রয়েছে? এবং সবচেয়ে বড় কথা হলো, পহেলা বৈশাখে আমরা যে নববর্ষ উদযাপন করি তাকে আসলেই বাঙালি সংস্কৃতি নাকি অন্য কিছু? প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা। আপনারা দেখছেন দ্য বঙ্গিয়ান এবং আজকে আমরা আলোচনা করব বাংলা নববর্ষের আদ্যপন্ত নিয়ে। চলুন শুরু করা যাক। প্রতি বছর গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে বাংলাদেশে 14 এপ্রিল পহেলা বৈশাখের উৎসব শুরু হয়। কিন্তু আপনি জানেন কি যে ভারতে এই উৎসবটি 15 এপ্রিল উদযাপিত হয়? মূলত পহেলা বৈশাখে নববর্ষ হিসাবে উদযাপনের উৎপত্তি মুঘল যুগে। সম্রাট আকবর মূলত খাজনা আদায়ের সুবিধার্থে পহেলা বৈশাখে নববর্ষের প্রথম দিন হিসাবে উদযাপনের রীতি চালু করেন। মুঘলরা তাদের খাজনা আদায় করতেন হিজরি সন অনুযায়ী, কিন্তু এই অঞ্চলের প্রজারা, যাদের বেশিরভাগই ছিলেন কৃষক এবং কৃষি ছিল তাদের একমাত্র আয়, ফলে হিজরি সন এবং বাংলা ঋতুর কৃষি পঞ্জিকা অনুযায়ী একই রকম না হওয়ায় খাজনা আদায় এক জটিল সমস্যা হিসাবে দেখা দেয়। এই সমস্যা সমাধানের লক্ষ্যে সম্রাট আকবর প্রখ্যাত জ্যোতির্বিদ ফতেউল্লাহ সিরাজীকে দায়িত্ব দেন। ফতেউল্লাহ সিরাজী সৌর সন, কৃষি ঋতু এবং আরবি সনের সমন্বয়ে নতুন করে একটি বছর গণনার পদ্ধতি বের করেন এবং সে অনুযায়ী বছর গণনা শুরু করার পরামর্শ দেন, যা মূলত ফসলি সন নামে পরিচিত পায়। তার পরামর্শ মতে 5ই নভেম্বর 1956 সাল, অর্থাৎ যেদিন সম্রাট আকবর সিংহাসনে আরোহণ করেন, সেদিন থেকে এই সন গণনা কার্যকর হয়। কিন্তু তর্ক আছে, এই বাংলা পঞ্জিকা আসলে কে চালু করেন? সত্যি কি সম্রাট আকবর, নাকি খ্রিস্টীয় 7ম শতকের বিখ্যাত শাসক শশাঙ্ক? কারণ সম্রাট আকবর এই রীতি চালু করার অনেক আগে থেকেই সৌর পঞ্জিকা অনুসারে আসাম, বঙ্গ, কেরল, মণিপুর, নেপাল, উড়িষ্যা, পাঞ্জাব, ত্রিপুরা, তামিলনাড়ু সহ বিস্তৃত অঞ্চল জুড়ে একই ধরনের একটি উৎসব পালন করা হতো, যার নাম ছিল আর্তব। কিন্তু আপনারা জেনে অবাক হতে পারেন, সম্রাট আকবরই পরবর্তীতে এই সনের নাম পরিবর্তন করে তারিখ ই এলাহি নাম করেছিলেন। তারিখ ই এলাহির 12 মাসের নাম ছিল কারবাদিন, আরদি, বিশুয়া, কুরদাদ, তীর, আরমাদাদ, শাহরিয়ার, আবান, আজুর, বাহাম ও ইস্কান্দর মিজ। কারো পক্ষে আসলে নিশ্চিত করে বলা সম্ভব নয় কখন এবং কিভাবে এসব নাম পরিবর্তিত হয়ে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন ও চৈত্র হয়। অনুমান করা হয় 12টি নক্ষত্রের নাম নিয়ে পরবর্তীকালে নামকরণ করা হয় বাংলা মাসের। বিশাখা নক্ষত্র থেকে বৈশাখ, জ্যৈষ্ঠা থেকে জ্যৈষ্ঠ, ষাঁড় থেকে আষাঢ়, শ্রাবণী থেকে শ্রাবণ, ভদ্রপদ থেকে ভাদ্র, আশ্বায়নী থেকে আশ্বিন, কার্তিকা থেকে কার্তিক, অগ্রহায়ণ থেকে অগ্রহায়ণ, পৌষা থেকে পৌষ, ফাল্গুনী থেকে ফাল্গুন এবং চিত্রা নক্ষত্র থেকে চৈত্র। পহেলা বৈশাখ দ্রুতই বাঙালির সার্বজনীন উৎসব হয়ে ওঠে এবং হয়ে ওঠে বাংলা সংস্কৃতির এক অন্যতম ঐতিহ্য। ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষ এই উৎসবে অংশগ্রহণ করে। মানুষ এদিন তাদের বাড়ি ঘর, দোকানপাট পরিষ্কার করে ঐতিহ্যবাহী কাপড় পরে বেড়াতে যায়। গ্রামেগঞ্জে বৈশাখী মেলা বসে, পালা গান, বাউল গান, যাত্রা গান, নৌকাবাজ, কুস্তি খেলা, কাবাডি খেলা এবং চট্টগ্রামের বিখ্যাত জব্বারের বলি খেলার মতো অনুষ্ঠানের আয়োজন করে।
বাংলাদেশ সরকার এদিন সরকারি ছুটি ঘোষণার পাশাপাশি বৈশাখী ভাতা নামে একটি বিশেষ ভাতারও ব্যবস্থা করে। পহেলা বৈশাখ তথা বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে 1989 সালে বিভিন্ন ঐতিহ্যবাহী চিত্রকলার সমন্বয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট একটি বিশাল শোভাযাত্রা বের করে, যা মঙ্গল শোভাযাত্রা নামে সারা দুনিয়া জুড়ে পরিচিত। 2016 সালে ইউনেস্কো এই মঙ্গল শোভাযাত্রাকে ইনটেনজিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি অর্থাৎ মানবতার অধরা সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে ঘোষণা করে, যা অত্যন্ত গৌরবের। আবার মুদ্রার অন্য পিঠে প্রতি বছর এই মঙ্গল শোভাযাত্রা দিয়ে গণহারে নারীর শ্লীলতাহানির ঘটনা ঘটে, যা কখনো কখনো প্রশাসনের জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়ায়। নারীর শ্লীলতাহানির ঘটনায় বেশ কয়েকবার সারা দেশ জুড়ে আন্দোলন সূত্রপাত হওয়ার মতো ঘটনাও ঘটেছে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মঙ্গল শোভাযাত্রার আরও অনেক আগে থেকেই বাংলাদেশের অন্যতম পুরনো সাংস্কৃতিক সংগঠন ছায়ানট রমনা পার্কে রমনার বটমূলে যে আয়োজন করে, তাও নববর্ষ বরণের যে আয়োজনগুলো হয় তার মধ্যে অন্যতম, এবং ইতিমধ্যেই তা এক ধারাবাহিক ঐতিহ্যের অংশ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু মজার ব্যাপার হলো, এই অনুষ্ঠানটি রমনার বটমূলের অনুষ্ঠান হিসেবে পরিচিত হলেও এটি মূলত একটি প্রাচীন অশ্বত্থ গাছের নিচে আয়োজন করা হয়। রমনার বটমূলের এই আয়োজনটি গুরুত্ব পায় সম্পূর্ণ ভিন্ন একটি কারণে। তৎকালীন পাকিস্তানের সেনাশাসক আইয়ুব খান রবীন্দ্রনাথকে নিষিদ্ধ করতে চাইলে তার প্রতিক্রিয়া হিসেবে ছায়ানট রবীন্দ্রনাথের বিখ্যাত গান এসো হে বৈশাখ গেয়ে তাদের উদযাপন শুরু করে। ছায়ানটের এ উদ্যোগ বাঙালির স্বাধিকার আন্দোলনকে বেগবান করে বলে কোনো বুদ্ধিজীবী মনে করেন। ছায়ানটের এমন একটি আয়োজনেই 2001 সালের পহেলা বৈশাখে বোমা হামলা হয় এবং ঘটনাস্থলেই 9 জন মারা যান। মুঘল আমলে পহেলা বৈশাখে খাজনা জমা নেওয়ার পর প্রজাদের মিষ্টি খাওয়ানোর চল ছিল। যেহেতু এই দিন হালখাতা হতো, হালখাতায় ব্যবসায় গ্রাহকদের মিষ্টিমুখ করানোর প্রচলন ছিল। কিন্তু কোথাও পহেলা বৈশাখে পান্থা ইলিশ খাওয়ানোর বা খাওয়ার কোনো প্রচলন খুঁজে পাওয়া যায়নি। কখন, কোথায়, কিভাবে এই রীতিটির প্রচলন হয় তা রীতিমতো নতুন একটি গবেষণার ব্যাপার। যা হোক, আপনি বাংলাদেশ বা পশ্চিমবঙ্গ, আসাম বা ত্রিপুরা যেখান থেকেই দেখুন না কেন, পহেলা বৈশাখ আমাদের সকলকে আনন্দ এবং উদযাপনে একত্রিত করে। তাহলে আপনি কিভাবে এই পহেলা বৈশাখ উদযাপন করছেন তা নিচে মন্তব্যে আমাদের জানান, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুভ নববর্ষ।